মিটিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা স্রোত এসছে রাইদের বাড়িতে দিদিভাইয়ের সাথে দেখা করতে। অনির্বাণের সাথে দেখা হয়ে গেছে। অনির্বাণ নিজের কাজে ব্যস্ত, বলেছে তুমি ভেতরে যাও, কিন্তু অনির্বাণের সাথেও কথা বলেছে, বলতে চাইছে যে অনির্বাণদা, দিদিভাইয়ের এই অবস্থা, ডিপ্রেশনে চলে যাচ্ছে, তুমি কেন এরকম করছো? বলছে দেখো, সবাই যে যার মতো ভাবে, আমার কথা তো কেউ ভাবে না, আমার ডিপ্রেশনের কথা কেউ ভাবে না। তোমার দিদিভাই যে কাণ্ড কারখানা করেছিল, আমার আর সেগুলো ভালো লাগে না। দেখো, তুমি ভেতরে যাও। বলছে যে দিদিভাইকে তুমি এত ভালোবাসতে, হঠাৎ তোমার এরকম পরিবর্তন কেন? বিল্লি হলো, বিল্লি হওয়ার আগে কত কী করেছো? বলছে তোমার মনে আছে? বলছে মনে থাকবে না কেন? তাহলে তুমি সেই মানুষটা দিদিভাইকে এত তাচ্ছিল্য করছো কেন? এত খারাপ ব্যবহার করছো? দিদিভাই ডিপ্রেশনে চলে যাচ্ছে। বলছে না, তোমার দিদিভাই বেশ ভালোই আছে, খাওয়া দাওয়া করছে, ঘুমোচ্ছে, বাচ্চাকে অন্য লোকেরা দেখছে, ওর আর কি, কিছুই নেই, এই জীবনটাই তো ও চেয়েছিল, ভালোই আছে। বলছে দেখো, তোমাদের বোঝাতে পারছি না, দিদিভাই ভালো নেই, এই যে বাচ্চা হলো তারপরেও ডিপ্রেশনে চলে যাচ্ছে, তোমাকে এটা ভাবতে হবে, কেন তুমি এরম করছো? কিন্তু অনির্বাণ কথা বলতে চাইছে না স্রোতের সাথে। বলছে আমি এখানে কাজ করতে পারবো না, বুঝতে পেরেছি, আমি চলে যাচ্ছি, তুমি ঘরে যাও, আর নমিতা দি তুমি চা করে দাও স্রোতকে। স্রোত ওর দিদিভাইয়ের ঘরে গেছে, দেখছে দিদিভাই ঘুমোচ্ছে, জড়িয়ে ধরেছে, বলছে দিদিভাই আমি এসছি, কলেজ থেকে ফিরেছি, তুই কিছু খেতে দিবি না, খাওয়াবি না? কোনো সাড়া শব্দ নেই। তারপর হঠাৎ বলছে স্রোত তুই এসছিস, কি দুর্বল হয়ে গেছে। বলছে তুই ওঠ, অনেক ঘুমিয়েছিস। কিন্তু উঠতে চাইছে না। তারপর উঠেছে, বলছে কী রে তুই কেমন আছিস? তখন বলল তুই আমাকে খেতে দিবি না। সেই সময় নমিতাদি বিল্লিকে নিয়ে এসছে, কোলে নিয়েছে স্রোত। তখন বলছে যে স্রোত দিদিমণি তুমি কি খাবে বলো? বলছে না, তুমি কিচ্ছু করবে না, দিদিভাই করবে। বলছে না, উনি পারবেন না। বলছে কেন পারবে না? সকলে মিলে এরম করছে কেন? বলছে ওনার শাশুড়ি মা রান্নাঘরে যেতে বারণ করেছে। বলছে তার মানে কেন বারণ করবে? তখন বলল যে একদিন রান্না করতে গিয়ে গ্যাস খুলে চলে এসছে, গোটা ঘরে গ্যাসে গন্ধ ভরে গেছিলো, অ্যাক্সিডেন্ট হতে পারে, ওই জন্য বলেছে। রাই বলছে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারি না। বলছে সে কি, তোর এরকম কনফিডেন্সটা ল্যাক খেলো কেন? তুই বিল্লিকে নিস না? বলছে না, আমি ওকে নিলে ওকে মেরে ফেলবো। বলছে তোর মেয়েকে তুই মেরে ফেলবি? কি বলছিস? বলছে দিদি ভাই তুই ওঠ, আমি ফ্রেঞ্চ টোস্ট খাবো, তুই চ রান্নাঘরে, আমি ওখানে তোর সাথে আড্ডা দেবো, আমি বসে থাকবো। বলছে না, আমি পারবো না। বলছে তুই কি সব রান্নাবান্না ভুলে গেলি, কিচ্ছু পারবি না? অবাক হয়ে যাচ্ছে দিদিভাইয়ের আচরণ দেখে। দেখেছে ওর ব্যাগের মধ্যে এক গাদা কাগজ, সেখানে গোল গোল দাগ, চাকরির খোঁজ করছে। বলছে দিদিভাই তুই চাকরির খোঁজ করছিস? পাসনি তো কী হয়েছে, নিশ্চয়ই একদিন পাবি, কেন তোর এরকম ডিপ্রেশন হচ্ছে? বলছে আমি অপদার্থ, আমার দ্বারা কিছু হবে না। নমিতাদি বলছে তুমি থাকো, বাচ্চাটাকে শুয়ে দিল বেবি কটে, আর আমি তোমার খাবার করে আনছি। দিদিভাইয়ের এই অবস্থা দেখে ও খুব দুঃখ পাচ্ছে, এরকম কেন হলো, নিজের ওপর কনফিডেন্স নেই, বোঝাচ্ছে দিদিভাই তুই সবার পাশে দাঁড়াতিস, এই ঝড়টা একটা বড় ঝড়, কেন তুই এরকম মনে করছিস, একটু রুখে দাঁড়া। বলছে আমি কিছু পারবো না, আমি কিচ্ছু পারি না, আমি একটা অপদার্থ। বলছে তুই অপদার্থ কেন হবি? বলছে হ্যাঁ আমি অপদার্থ, আমি আমার মেয়েকে মেরে ফেলবো, মেয়েটাকেও কেউ নিতে দেয় না। বলছে তোর মেয়ে এত কষ্ট করে জন্ম দিয়েছিস, তোর শাশুড়ি মা কী বললো তাতে কি কিছু এসে গেল? তুই যত্ন করে মানুষ করবি। বলছে না আমি পারবো না, আমি ফেলে দেবো। এইরকমভাবে ও আবার শুয়ে পড়ল। স্রোতের মনে খুব দুঃখ। ওদিকে দেখেছি নীলু আর ক্রান্তির মধ্যে ঝামেলা হচ্ছে। নীলুকে না বলে ক্রান্তি ওর দলের লোকের সাথে দেখা করতে গেছিলো, অপেক্ষা করছিল মন্দিরা, রসিকলাল, বাকিরা। ভাবছে এখনও কেন ক্রান্তি ভাই এলো না, ওদের অনেক কথা জমে আছে, এর পরের কাজ কী করতে হবে, কিন্তু দেরি করছে। ওরা ভাবছে বিয়ের পর এরকম হয়ে গেছে ক্রান্তি ভাই, কি আসছেই না, ওরা চলে যাবে ভাবছিল। মন্দিরা অনেক করে আটকে রেখেছে, তারপর দেখেছে ক্রান্তি ভাই এসছে। ক্রান্তি ভাই সাথে নীলু, নীলুকে দেখে ওরা খুব খুশি, অনেক দিন পর সকলের সাথে দেখা হয়েছে। বলছে ক্রান্তি ভাই তোমার এত দেরি হলো কেন? তখন নীলু বলছে আমার জন্য, আমার সাথে ঝগড়া হচ্ছিল, আমাকে বলছিল না কোথায় আসবে, আমি বুঝতে পেরেছিলাম তোমাদের সাথে দেখা করতে আসবে, কিন্তু আমাকে আসতে দেবে না। তখন বলল খোঁচরগুলো নিশ্চয়ই কোথাও চলে গেছে আর এদিকে আসছে না। তখন
বরের প্ল্যানটা কি জানতে চেয়েছে। নীলু বলল, দেখো খোঁচররা আর নেই, আমরা আবার সবাই একসাথে এক জায়গায় থাকবো। ওরা খুব আনন্দে আটখানা। ক্রান্তি সেই কথাটাই বলতে এসেছিল। নীলুকে বলল, তুমি জানলে কি করে আমি এই কথাটা বলবো? বলছে, আমি কেন জানবো, আমার এটাই প্ল্যান ছিল, তাই আমি বললাম। বলছে, বাবা কি সাংঘাতিক মেয়ে রে বাবা, ওর থেকে তোরা দূরে থাকিস। এই নিয়ে ওদের মধ্যে একটা খুনসুটি চলছে। সবাই খুব খুশি, আলাদা আলাদা থাকে, অনেক দিন পর একসাথে থাকবে, খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে। এদিকে ঘরেতে গেছে নীলু, আর ক্রান্তিও সেই সময় উপস্থিত, ঝাঁট দিচ্ছে। আর ক্রান্তি বলছে, তুমি তো খুব সাংঘাতিক। বলছে, তুই কি ভেবেছিলি? তুই ভেবেছিলি আমাকে এখানে ফেলে চলে যাবি, আমাকে নিয়ে যাবি না? ঝ্যাঁটা দিয়ে মেরে যাচ্ছে। বলছে, আরে আরে কি সাংঘাতিক, তোর মনে এরকম প্যাচ ছিল? আমি তো প্ল্যান করছিলাম মন্দিরাদের সাথে যে আমরা একসাথে থাকবো, ওকে সারপ্রাইজ দেবো। বলছে, এটা সারপ্রাইজ? ইচ্ছে করে আমাকে মিথ্যে কথা বলা? তোকে আমি ছাড়বো না। বেদম মারছে। আর নীলুর এই অবস্থা দেখে ক্রান্তি বলছে, ওরে বাবা রে, শেষে মার খেতে হলো। বলছে, তুই কি মনে করেছিস তুই আমায় বিয়ে করে পালিয়ে যাবি? তোকে আমি ছেড়ে দেবো? একেবারেই ছাড়বো না। খুব মেরেছে মনের সুখে। ক্রান্তি তো অবাক, বইয়ের হাতে মার খাচ্ছে যে কিনা কমান্ডার। এদিকে স্রোত মনে খুব দুঃখ পেয়েছে। ওর মা বৌমনি কাছে কাছে বলছে, দেখো আমরা কেউ দিদিভাইয়ের খোঁজ নিইনি, দিদিভাইয়ের কী অবস্থা, আমাদের সকলের জন্য কত কি করেছে, আর আজকে ও ডিপ্রেশনে চলে যাচ্ছে। অনির্বাণদা ওর দিকে তাকাচ্ছেও না। আমার পরীক্ষা বলে সেই অজুহাতে দিদিভাইয়ের সাথে খোঁজ খবর করিনি, কথা বলিনি। আর তোমরাও কেউ করনি। বৌমনি বলছে, ওর শাশুড়িটা তো খুব একটা সুবিধের না, ফোন করতে গেলেই নানান কথা বলবে, দেখা করতেও যায়নি। ওর মা বলছে, আমারও ভুল হয়েছে, আমি শুধু মেয়েদের জন্ম দিয়েছি, একবারও তাদের মনের কথা শুনতে চাইনি। স্রোত বলল, দিদিভাই এখানে চলে এসেছিল, তুমি কিছুতেই থাকতে দাওনি, ও একাই মেশেছিল। অনেক তোমরা অত্যাচার করেছো মা, তুমিও খুব দোষী। কেন তুমি এরকম করলে? আমাদের দিদিভাই যখন দাদার অসুস্থ ছিল পাশে দাঁড়িয়েছিল। বৌমনি দেখো, তুমি কি ভুলে গেছো? বলছে, আমরা কোনো কিছুই ভুলিনি, কিন্তু আমরাও অপরাধী, রায়ের পাশে কেউ দাঁড়ায়নি। কেন এরকম রায়ের হলো? রায়ের অবস্থাটা ভালো না, ও ডিপ্রেশনে চলে যাচ্ছে, ওকে ওই অবস্থা থেকে ফেরাতে হবে। অনির্বাণ দা ওকে ভুল বুঝছে, কেন এইরকম সবাই মিলে আমরা করলাম? ও কি করে আবার নিজের জায়গায় ফিরে আসবে? কনফিডেন্স হারিয়ে ফেলেছে, বাচ্চাটাকে পর্যন্ত দেখছে না। এত কষ্ট করে বাচ্চার জন্ম দিল, যখন ডাক্তারবাবুরা বলেছিলেন যে অ্যাবর্শন করতে হবে, ও জেদ করে বসেছিল। অনির্বাণদার তখন ওর পাশেই ছিল, কিন্তু এখন কি হলো অনির্বাণদার? যে দিদিভাইকে এত ভালোবাসতো, এত কিছু করতো দিদিভাইয়ের জন্য, সেই অনির্বাণদা দিদিভাইয়ের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দিদিভাই আর ভালো নেই, কি করে ও আবার আগের জায়গায় ফিরে আসবে বুঝতে পারছে না। বলছে, স্রোতের সাথে আমার ঝামেলা হয়েছিল, সেই দিদিভাই সেগুলো সব মিটিয়েছে। আজকে ওর এরকম পারিবারিক সমস্যা, আমরা ওর পাশে নেই, কি হবে ওর সাথে? তোমরা কি একবার ভেবে দেখেছো? ওরা বুঝতে পারছে না যে কি করতে পারে। বাড়ির কেউ জানতে পারেনি যে আস্তে আস্তে ও ডিপ্রেশনে চলে যাচ্ছে। অনির্বাণও বিরূপ, মেয়েটাকেও কেড়ে নিচ্ছে, এখন আর মেয়ের দায়িত্বও নিতে পারে না। যে দিদিভাই এত রান্না করতে ভালোবাসতো, প্রেগনেন্ট অবস্থায় ও রান্না করতে চেয়েছিল, সেই দিদিভাই এখন রান্না করতে পারছে না, গ্যাস জ্বালিয়ে চলে আসছে, বিপদ ডেকে আনছে। কেন এরম হলো ওর সাথে বুঝতে পারছে না কেউ। কিভাবে ওকে এখান থেকে বের করবে সেই চিন্তায় স্রোত অস্থির হয়ে যাচ্ছে। এবার দেখব অনির্বাণ আদৌ রায়কে মেনে নেয় কি না। ডিভোর্স দেওয়ার জন্য তো উঠে পড়ে লেগেছে। ও কি ভেবেছিল যে সিমরানকে বিয়ে করবে? সিমরান সেই সুযোগটাই দেয়নি। জানি না ওর মনের মধ্যে কি চলছে। অদ্ভুত এক চরিত্রের ছেলে এই অনির্বাণ। রায়কে কখনো ভালোবাসে, কখনো দূরে সরিয়ে দেয়। কি হবে এরপর ওর জীবনে সেটাই আমরা দেখব। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।